স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। ফেব্রুয়ারিতে নির্ধারিত সময় নির্বাচন হতে হবে, অন্যথায় নির্বাচন হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ধানের শীষ অপ্রতিরোধ্য বলে এই প্রতীক নিয়ে টানাটানি চলছে। আর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্তে আসা সম্ভব। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। 90-এর গণ আন্দোলনে পুলিশের বুলেট বুকে নিয়ে শহীদ হন নাসির উদ্দিন জেহাদ। তার রক্তস্রোতের ধারা বেয়ে সেই বছর সংগঠিত হয় গণ অভ্যুত্থান। পতন ঘটে স্বৈরশাসক এরশাদের। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকুতোভয় জেহাদকে শ্রদ্ধাভরে স্মরণ করছে বিএনপি ও তার সহযোগী সব সংগঠন। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় এভাবে বিএনপি স্মরণ করে শহীদ জিহাদের আত্মত্যাগ। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। নির্বাচনের সময় সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকারও আহ্বান জানান তিনি। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। আমলাতন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। সম্পূর্ণ নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে, সরকার থাকতে হবে নির্বাচনের সময়। ধানের শীষ প্রতীক নিয়ে এনসিপি নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, কারো মার্কা নিতে বাধা দেয়নি বিএনপি। আমরা যে কথা বলে যাই যে তোমাদেরকে মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা বিএনপি ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। সেখানে সব একটাই স্লোগান উঠতে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। এদিকে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটিকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় বিএনপি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে তার দল। যে কোনো অমীমাংসিত বিষয় মীমাংসা করতে হলে সেখানে তো আলাপ আলোচনা হবে, কিছুটা দীর্ঘসূত্রিত হবে, কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসবে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের নিয়ম পদ্ধতি। অন্য এক অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা। নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে যিনি নির্বাচিত হবেন তাকেই জামাতে ইসলাম মেনে নেবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তবে কেউ ভোট ডাকাতি করতে এলে তার হাত ভেঙে দেয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় ঢাকা 15 আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে অনুষ্ঠিত সুধী সমাবেশে যোগ দিয়ে একথা বলেছেন তিনি। দেশবাসী এখন নির্বাচনের অপেক্ষায় আছেন উল্লেখ করে জামাতের আমির আরও বলেন, অতীতে দেশের ভোটাররা ভোট দিতে পারেনি, এবারও কেউ বাধা দিতে চাইলে তার বিরুদ্ধে দাঁড়ানোর প্রস্তুতি রাখতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, আধিপত্যবাদ মুক্ত সমাজ করা এবং দেশে লুটপাট মুক্ত অর্থনৈতিক খাত করার নির্বাচনী প্রতিশ্রুতিও দিয়েছেন জামাতের আমির। আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই ভোটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়া। জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিত করা ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। পিআর সহ 5 দাবিতে শুক্রবার দেশের বিভাগীয় শহরগুলোতে গণমিছিল ও সমাবেশ করে জামাত সহ সমমনা 7টি রাজনৈতিক দল। আর এ সময় সরকার একটি দলের পক্ষে কাজ করে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ করেন নেতারা।
বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে, ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে সমাবেশ ও গণমিছিল করে জামায়াত ইসলামী। বাংলাদেশের সকল জেলা পর্যায়ে সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদে স্বাক্ষরের আগে পিআর দিতে হবে। এছাড়া সরকারের বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের পক্ষপাতিত্বের অভিযোগও করেন তিনি। ঐক্যবদ্ধ কমিশনের কাছে বলবো, জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পিআর পদ্ধতির ব্যাপারে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করুন। একই দাবিতে বাইতুল মোকাররম উত্তর গেটে সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি চূড়ান্ত করতে হবে, এরপরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে। এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে গণভোট দেওয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। জুলাই সনদ এটা আইনি স্বীকৃতি দিতে হবে। বিএনপি বলছে নির্বাচনের দিন, কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন? আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। একই দাবিতে সারা দেশে বিভাগীয় শহরগুলোতে সমমনা 7টি রাজনৈতিক দল গণমিছিল ও সমাবেশ করে। আগামী 12 অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি রয়েছে দলগুলোর। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর সহ 5 দফা দাবি আদায়ে সারা দেশে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় গণমিছিল। এ সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। অন্যদিকে রাজশাহীতে সকাল 10টায় নগরের গণকপাড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর জামায়াত ইসলামী। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত ইসলামী। এছাড়া বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জামাত। কাগজে কলমে বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন বলা হলেও বাস্তবে তা নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক আইনজীবী সংহতির নতুন যাত্রার আয়োজনে তিনি এই মন্তব্য করেছেন। বলেছেন, বিচারের জন্য জনগণের শেষ আশ্রয়স্থল আদালত হলেও বিগত সময়ে সেটিকে পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়। গণভোট ও নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হবে বলেও আশা ব্যক্ত করেছেন সাইফুল হক। সরকারের প্রভাব প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা যদি পরিবর্তন করা না যায় এবং গোটা বিচার ব্যবস্থাকে সত্যি সত্যি স্বাধীন, স্বাবলম্বী প্রতিষ্ঠান, মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ন্যায্য বিচার লাভ করা যে কোনো নাগরিকের একটা স্বাধীন গণতান্ত্রিক তার এটা অধিকার। দর্শক, প্রথমবারের মতো ফ্যাসিস্ট আমলের গুমের ঘটনায় জড়িত 23 সামরিক কর্মকর্তাকে বিচারের মুখোমুখি হতে দেখে আশার আলো দেখছেন হাজারো ভুক্তভোগী। নিউজ 24কে তারা জানিয়েছেন, আসামিরা যে বাহিনীরই হোক, সময় এসেছে তাদের আইনের হাতে তুলে দেওয়ার। তাদের অতীত অপকর্মের কি শাস্তি হয় সেটি জনগণ দেখতে চায়। দোষী সামরিক অফিসারদের বিচারে বাহিনীর ইমেজ মোটেই ক্ষুণ্ণ হবে না, বরং এটি হবে দেশপ্রেমিক সুশৃঙ্খল বাহিনীর শুদ্ধিকরণ। মাহমুদুল হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘমেয়াদী রূপ দিতে 2009-এর পর থেকে দেশে গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। বিভিন্ন বাহিনী ও তাদের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গুম করা হয় 3000-এরও বেশি মানুষকে। গুম সংক্রান্ত কমিশনের কাছে এ পর্যন্ত অভিযোগ এসেছে 1850টি। এখনো নিখোঁজ 3 শতাধিক ব্যক্তি।
5 আগস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলে পতন হয় ফ্যাসিবাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে গুমের অভিযোগ দাখিল করেন অনেকেই। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় 17 জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দি রেখে নির্যাতনের মামলায় 13 জনকে আসামি করা হয়। 2 মামলাতেই প্রধান আসামি শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালকের নাম আছে আসামির তালিকায়। আসামি হওয়া 23 সামরিক কর্মকর্তা সহ 30 আসামির বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এই তালিকায় বিজিবিতে কর্মরত আরও 2 জন সামরিক অফিসার আছেন যারা রামপুরার হত্যা মামলার আসামি। মোট 25 জন সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারে বাহিনীর সংশ্লিষ্ট 12টি দপ্তরে পাঠানো হয়েছে এই গ্রেপ্তারি পরোয়ানা। প্রসিকিউশন বলছে 16 বছর ধরে বহু মানুষকে গুমের ঘটনায় জড়িতদের ধরাই এখন প্রধান চ্যালেঞ্জ। আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, তারা যে বাহিনীর সদস্যই হন না কেন, সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয়। আসামি হচ্ছেন এই ব্যক্তিরা। তাদের সংঘটিত জঘন্য অপরাধের বিচার করা গেলে কলঙ্কমুক্ত হবে সামরিক বাহিনী। 8-10 জনের কারণে পুরো বাহিনী স্টিগমেটাইজড হয়ে গেছে। মনিস্টার এই কয়েকজনকে যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে ভবিষ্যতে মনিস্টার তৈরি হবে, ভবিষ্যতে দানব তৈরি হবে। সুতরাং এই মর্যাদা অতীত গৌরব ফিরিয়ে আনার জন্য মনিস্টার দমন, দানব দমন অত্যন্ত জরুরি। জীবনের বড় একটি অংশ আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে কেটেছে যাদের, নিউজ 24-কে তারা জানালেন প্রত্যাশার কথা। যতটুকু আইনের মধ্যে আছে তার সর্বোচ্চ তারা শাস্তি পাবে এবং তার দৃষ্টান্ত স্থাপিত হবে। এয়ারপোর্ট রোড থেকে রেডিসন ক্রস করে সেনানিবাসে ঢুকছিলাম, আমাকে 3টা মাইক্রোবাস দিয়ে উঠায় নিয়ে যায়। আমি মনে করি আদালত উচিত হবে এদেরকে আয়না ঘরে রেখে এদের বিচার করা হোক। আয়না ঘরটা কত কষ্টের, দুনিয়া অত বড় না। আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে। তবে এখনো নিখোঁজ 345 ব্যক্তির ফেরার আশায় স্বজনরা। তাদের মধ্যে গুম হওয়া ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো অনেকেই হয়তো আর কোনোদিনই ফিরবেন না। ফ্যাসিস্ট সরকারের গুম খুনে অংশ নিয়ে বাহিনীকে কলঙ্কিত করা অফিসারদের গ্রেপ্তারে সহায়তা করবে দেশপ্রেমিক সামরিক বাহিনী, প্রত্যাশা ভুক্তভোগীদের। আমার পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকটা ব্যক্তি ফ্যাসিস্ট সরকারের আমলে গুমের শিকার হয়েছেন। কেউ 8 বছর, কেউ 6 বছর, কেউ 2 বছর আয়নাঘরের নির্মম প্রকোষ্ঠে ছিলেন। তারা প্রত্যেকেই আশা করেন যে তারা ন্যায় বিচার পাবেন। তাদের সঙ্গে যে অন্যায় করা হয়েছে সেই অন্যায়ের সর্বোচ্চ শাস্তি পাবেন আসামিরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। পুলিশের ওপর সাম্প্রতিক কয়েকটি হামলার ঘটনায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। কোথাও টহলে হামলা, তো কোথাও হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটেছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে এ নিয়ে প্রতি মাসেই গড়ে অন্তত 55টি মামলা দায়ের করা হচ্ছে। এসব হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 শতাধিক। অপরাধ বিশ্লেষকরা বলছেন পুলিশ সংস্কারে ধীর গতির কারণে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আলাবনী। গত 5 অক্টোবর সিলেটের কোম্পানিগঞ্জে চেকপোস্টে বালু বোঝাই গাড়ি আটকের জেরে পুলিশের উপর হামলা চালায় ট্রাক শ্রমিকেরা। এতে 5 পুলিশ সদস্য আহত হন। এর একদিন আগে অভিযানে নরসিংদীতে চাঁদাবাজদের হামলার শিকার হন অতিরিক্ত পুলিশ সুপার। একই দিন বগুড়ার শিবগঞ্জে পুলিশের উপর হামলা করে হাতকড়া সহ 12 মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়। সদর দফতরের তথ্য অনুযায়ী 8 মাসে সারা দেশে 415টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, আর মামলা হয়েছে 164টি। এরপর চট্টগ্রামে 92টি, সিলেটে 43টি, রাজশাহীতে 35টি, খুলনা ও বরিশালে 30 ও 26টি, ময়মনসিংহে 13টি এবং রংপুরে সবচেয়ে কম 12টি হামলার ঘটনা ঘটে। এমন কিছু হয় হঠাৎ করে ঘটে যায়, সেক্ষেত্রে আমরা নিয়মিত মামলা রুজু করা বা ঘটনা যারা ঘটিয়েছে আসামিদেরকে গ্রেফতার করা, আদালতে প্রেরণ করা, এগুলো আমরা নিয়মিত কার্যকর প্রশ্নের চলমান থাকে। পরিসংখ্যান বলছে পুলিশের উপর হামলার ঘটনায় দৈনিক গড়ে 8টি মামলা হয়। এবছরের জানুয়ারিতে সারা দেশে পুলিশের উপর হামলার ঘটনা ছিল 31টি। তবে গত আগস্টে তা বেড়ে 51টি হয়েছে। অর্থাৎ 1 মাসের চিত্রই বলছে এমন ঘটনা বেড়ে দ্বিগুণের কাছাকাছি। প্রতি মাসেই এভাবে হামলা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন পুলিশ সংস্কারে ধীরগতি ও রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিচ্ছে অপরাধীরা।
পুলিশের যে নৈতিক অবস্থান, বিশেষ করে আইন প্রয়োগের জায়গাতে, সেটা তো এখনো একটা ভঙ্গুর অবস্থায় আছে। আমরা এটাও লক্ষ্য করলাম যে একেবারে মানে নন সিরিয়াস ক্রাইমের যারা ক্রিমিনাল, ছিনতাইকারী পর্যন্ত কোথাও কোথাও পুলিশকে আক্রমণ করছে। এমন অবস্থা থাকলে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এই নির্বাচন কেন্দ্রিক প্রেক্ষাপটের সাথে যারা জড়িত, তাদের যে হুমকি ধামকি বা পুলিশকে দোষারোপ করার যে পরিস্থিতি বা প্রবণতা, এটি অনেকাংশে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করি। নির্বাচনকালীন সময় পুলিশের কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম 1.5 লক্ষ পুলিশকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নির্বাচনে কি ঘটনা ঘটতে পারে, নির্বাচনের সহিংসতাও কিংবা কিভাবে মোকাবেলা করে পুলিশদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে পুলিশ বলছে নির্বাচনের আগে, সে সময় এবং পরে 3 ধাপের পরিস্থিতি নিয়ন্ত্রণে 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমকে ইসরায়েল থেকে তুরস্কে আনা হয়েছে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। যিনি জানিয়েছেন, শুক্রবার বিকেলে ইসরায়েল থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে ছিলেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় বিকেল 2:30টার দিকে ইস্তাম্বুলে অবতরণ করেন তিনি। আগের তুলনায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে কঠিন চিবরদান উৎসবে যোগ দিয়ে এসব কথা বলেছেন তিনি। বলেছেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে উন্নতি হয়েছে। সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও তিনি জানিয়েছেন। আপনার সামনেই বলতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হচ্ছে, আরো উন্নতি হচ্ছে। সব কথা আপনি প্রশ্ন করতে পারেন, যার যার প্রশ্ন সেই করতে পারেন। ছুটির দিন হওয়ায় শুক্রবার ঢিলে ঢালাভাবে চলে রাকসু নির্বাচনের প্রচারণা। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় আবাসিক হলে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা জানান, যেসব প্রার্থী তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে, এমন প্রার্থীকেই ভোট দিবেন তারা। আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ছুটির দিনে চাকসু নির্বাচনের প্রচারণাও ঢিলে ঢালা ভাব। 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। একটা সংশয়ের মধ্যে ছিল যে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা আবার আন্দোলনে যাবে কিনা। আমি অত্যন্ত আনন্দিত এই মুহূর্তে যে তারা আন্দোলনে যাচ্ছে না। আর নির্বাচনের যে ভীতি এবং শঙ্কা ছিল, আমি মনে করি এখন আর সেটি নাই। মোটামুটি আমেজ আগের চেয়ে বাড়ছে এবং এটা নেক্সট সপ্তাহে আরো বেশি হবে। সর্বস্তরের শ্রদ্ধার জন্য কাল শহীদ মিনারে আনা হবে কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। গুণী এই শিক্ষাবিদের মৃত্যুতে এখনও শোক কাটছে না তার স্নেহের শিক্ষার্থী ও সহকর্মীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক হার্ট অ্যাটাকের পর থেকেই নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার এবং 21 পদকপ্রাপ্ত সৈয়দ মঞ্জুরুল ইসলাম 1951 সালে সিলেটে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপ আর কিডনি জটিলতায় ভুগছিলেন। আজ সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল 5টার সময় হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাজারে নিত্যপণ্যের দাম এখনো বাড়তি। সপ্তাহ শেষে কমেনি সবজির দাম, উল্টো বেড়েছে পেঁয়াজ ও খোলা সয়াবিনের দাম। এদিকে কিছুটা কমেছে কাঁচা মরিচের দাম। তবে আয় না বাড়লেও প্রতিদিনের এই খরচ বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এক সপ্তাহ আগেও নিত্যপণ্যের যে বাড়তি ভোগান্তি ছিল তা এখনো কাটেনি। রাজধানীর বাজারে গিয়ে দেখা গেছে সবজির ঝুড়িতে এখনো আগুন। 80 থেকে 100 টাকার নিচে মিলছে না কোনো সবজি। আমদানি যেরকম এরকম এই সিজনে সবজিটা খুব কম, আবাদ কম হয়, যার জন্য সবজির একটু ক্রাইসিস। তবে কাঁচা মরিচের দাম 400 টাকা কেজি থেকে নেমেছে 240 টাকায়। মধ্য শ্রেণীর লোক আমাদের সবচেয়ে কষ্ট, যেটা হইলো আপনি বাজারে যাবেন দিন গেলে বাইরে যায়, আর যদি কমে এটা খুব একটা কমায় না। যদি মানি ফ্লো না হয় তো স্বাভাবিকভাবে একটা
সবাই চ্যালেঞ্জ ফেস করতেছে। এছাড়া এক সপ্তাহের ব্যবধানে বাজারে কিছুটা বেড়েছে খোলা সয়াবিন তেল ও পেঁয়াজের দাম। গত সপ্তাহে আমরা ফরিদপুরের পেঁয়াজ কিনে এনেছিলাম পাইকারি মার্কেট থেকে 64 টাকা 63 টাকা কেজি, বাট এই সপ্তাহে আমরা কিনেছি 69 টাকা কেজি। এই জন্য আমরা খুচরা প্রতি কেজি 75 টাকা বিক্রি করতেছি, যা গত সপ্তাহে 70 টাকা বিক্রি হয়েছে। মাছ মাংসের বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 185 টাকায়। সোনালী মুরগি 290 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার কেজিতে 5 টাকা কমছে 185 বিক্রি হতেছে, আর সোনালী 290 টাকা বিক্রি হতেছে। মাছ বাজার যাই কোন সাধ্যের খুব বাইরে চলে যাচ্ছে, যতটুকু দরকার ততটুকু তো আমরা নিতে পারতেছি না। বেচা বিক্রি আগে একটু বেশি ছিল, এখন একটু কম হয়ে গেছে। বাজারে দেখা মেলেনি ইলিশের, তবে রুই কাতলা বিক্রি হচ্ছে 380 থেকে 420 টাকায়, চিংড়ি বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকায়। মরিয়ম আজিজ মৌরেন, নিউজ 24, ঢাকা। শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিবিদ ও গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা। নোবেল কমিটি জানিয়েছে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক স্বাধীনতার পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাচাদো, আর তার এই সংগ্রাম এবং নেতৃত্বকে স্বীকৃতি জানিয়ে দেয়া হলো শান্তিতে নোবেল পুরস্কার। দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় চলছে রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার লঙ্ঘন ও মত প্রকাশে স্বাধীনতার বাধা। এমন পরিস্থিতিতে মারিয়া করিনার মাচাদোর নেতৃত্বে শান্তিপূর্ণ গণ আন্দোলন আন্তর্জাতিকভাবে নতুন করে আলোচনায় আনে দেশটিকে। এবছর নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম মুখ মাচাদো। শুক্রবার নরওয়ের রাজধানী অস্লোর নোবেল ইনস্টিটিউট থেকে ঘোষণা করা হয় এবারের নোবেল শান্তি পুরস্কারের। To award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ভেনেজুয়েলাকে এক নায়কতন্ত্র থেকে গণতন্ত্রের পথে ফেরানোর সংগ্রামে মাচাদো কেবল নিজের দেশকেই নয়, গোটা দক্ষিণ আমেরিকার নাগরিক আন্দোলনকে অনুপ্রেরণা দিয়েছেন। তিনি নির্বাচন, বিচার ব্যবস্থার স্বাধীনতা ও মানবাধিকারের দাবিতে লড়েছেন। 2024 সালের নির্বাচনে তিনি বিরোধী দলের জোটের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন, কিন্তু মাদুরো সরকারের চাপে তার প্রার্থিতা বাতিল করা হয়। এরপর তিনি সমর্থন জানান বিরোধী প্রার্থী এডমুন্ডো গনজালেস উরুতিয়াকে। তার আহ্বানে হাজার হাজার স্বেচ্ছাসেবক রাজনৈতিক বিভাজন পেরিয়ে একত্রিত হন। নোবেল কমিটি বলেছে মাচাদোর আন্দোলন ছিল নাগরিক সাহস, শান্তিপূর্ণ প্রতিরোধ ও গণতান্ত্রিক দৃঢ়তার এক অনন্য উদাহরণ। নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা, যা প্রায় 1.1 মিলিয়ন মার্কিন ডলার। পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে আগামী 10 ডিসেম্বর। বিশ্লেষকদের মতে এই পুরস্কার ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন ভারসাম্য সৃষ্টি করতে পারে এবং যুক্তরাষ্ট্রের অবস্থানকেও প্রভাবিত করবে। চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।